অনেকেই হচ্ছে অনেক বড় বড় ফাঁদে পা দিই, সেটার জন্য আমি একটু বলতে চাচ্ছি। আমার এক স্টুডেন্ট হচ্ছে আমার কাছে পড়েও সে ফাঁদে পা দিয়েছে। সেটা কি, অনলাইন বেসড কিছু ওই জিআরই এক্সাম দিয়ে দেয় টাকার বিনিময়ে। শুনছেন তো নাকি? দেখেন না বিভিন্ন পেজে অ্যাড আসে। জি ভাই, আমার মেসেঞ্জারে ডেইলি আসে। আসে। সো প্রথমত হচ্ছে সে বিপদটা বড় বিপদে পড়ছে। এটা হচ্ছে যে আম, জিনিসটা হয় এরকম, হোম জিআরই যেরকম অন্য দেশে দেয় এজ ইট ইজ বাংলাদেশে তো এটার মানে বৈধতা নাই, কিন্তু বাইরের দেশে দেওয়া যায় হোম জিআরই বা হোম আইএলটিএস অথবা হোম টোফেল দেওয়া যায়। তো তারা জিনিসটা করে হচ্ছে হোম বেসড, তাদের সেন্টারে গিয়ে আপনি পরীক্ষাটা দিলেন। তো তারা হচ্ছে আপনার কম্পিউটার অ্যাক্সেসটা নিয়ে তারা লিখবে, আপনি জাস্ট বসে অভিনয় করবেন। জিনিসটা এরকম হয়। এখন এখানে তাহলে ফলটা কী হলো? এখানে ফলটা হচ্ছে ইটিএস ধরার কারণে, ইটিএস এর মানে ওই যে লিখাতে একটু এদিক সেদিক মিসম্যাচ হওয়ার কারণে, যাই হোক, তার জিআরই অ্যাকাউন্ট তো ব্যান হয়েছে, পাশাপাশি সে আজীবনের জন্য এক্সাম দিতে বসতে পারবে না। আর হচ্ছে সে হচ্ছে প্রথমত দুইটা ইউনিভার্সিটি, মানে রেজাল্টের সময় পাঁচটা ইউনিভার্সিটি মেবি সিলেক্ট করে দিয়ে দিয়েছিল। ওই পাঁচটা ইউনিভার্সিটিতেও তার নামে ফল্ট মেসেজ চলে গেছে, পাঁচটা ইউনিভার্সিটি থেকেও তার নামে মেইল আসছে। ঠিক আছে? সো ব্যাপারটা কি বুঝতেছেন? মানে জাস্ট পরিশ্রম করে পরীক্ষা দিতে পারতো, এখন সে আর এখানে অ্যাটেম্পটই করতে পারবে না। ব্যাপারটা কি ভালো দিচ্ছে তার জন্য, বলেন? আমি কি বুঝাতে পারছি কি করতে হবে না? সেকেন্ড কথা, আপনারা আইএলটিএসও ফাঁদে পড়তে পারেন, টোফেলও পড়তে পারেন। সেখানে হবে কি, মানে হোম বেসড হবে, যেটা অ্যাপ্রুভ না, সেখানে হয়তো বা কিছু দেশ আপনার অ্যাপ্লাই করতে পারবেন না। ইউএসএ তো অনেক ইউনিভার্সিটি সেটা অ্যাপ্রুভ নেবে না। আর বাই এনি চান্স ফল ধরা বলতে রেজাল্ট আটকে যাবে, ব্যানও হইতে পারেন। সো এই জিনিসগুলো জাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য। আর এছাড়াও অনেক ফল্ট বা এরকম অনেক হচ্ছে চুরিচারির ব্যাপার থাকে। সো বাংলাদেশে এটা এখন পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। একটা সময় পরে এটা অনেক বড় ব্লাস্ট হবে, দেখবেন হচ্ছে ভিসা রেশিও থেকে ধরে সব কিছু কমে যাবে। তো বর্তমানে চুরি হচ্ছে প্রচুর, বিশেষ করে এই যে জিআরই হোম বেস এগুলো তো প্রচুর এখন মানুষ আগ্রহ দেখাচ্ছে বিধায় তারা দিচ্ছে। কিন্তু ব্যান হইলে বা রেজাল্ট খারাপ হইলে হয়তো বা তারা আপনার থেকে টাকাটা নেবে না, কিন্তু আপনার কিন্তু কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। সো এটা যে হচ্ছে আপনারা যেহেতু পরিশ্রম করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলা না, বলা হচ্ছে তাদের যাদের হচ্ছে সামনে অ্যাডগুলো আসতেছে, দ্যাটস মিন সে এটাতে ইন্টারেস্টেড। এই জন্য সে অ্যাডগুলোকে ক্লিক করতেছে, দেখতেছে, এই জন্য ফেসবুক আবার তাকিয়ে দেখাচ্ছে। সো এই জিনিসে লোভে ফলবনে পা দেওয়া উচিত হবে না, সেটা জানানোর জন্য একটু কষ্ট করে গেলেও যেন আমি সঠিক ওয়েতে যাই। আর যদি খারাপ ওয়েতে যাইও, মানে হচ্ছে অভিনয়টাও যাতে ঠিকঠাকভাবে করেন, আদারওয়াইজ হচ্ছে আপনার মানে স্বপ্ন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সবাই কি বুঝছি কি বলতে চাইছি? জি ভাইয়া। মানে রিলেট করতে পারছি কি আমি কোনটার ব্যাপারে বলতেছি? জি ভাইয়া। ওকে, সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। স্কোর, জিআরই আইএলসে কোনো শর্টকাট নাই, কিন্তু এটা করতে যেয়ে আপনারা মানে নিজের কেরিয়ার পুরোটা ধ্বংস করে ফেলতেছেন। আমার স্টুডেন্ট সে বলতেছে ভাই এখন কি করবে, আমি বলছি আমার কিছু জানা নাই। আপনি টিএসকে ফেক ইমেল দিয়ে ধরেন আরেকটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনি তাও ব্যান খাবেন। সো আপনার আর কোনো অপশন নাই এখানে পরীক্ষা দেওয়ার। এখন আপনি করতে পারেন, আপনি কোনোভাবে আইএলটিএসটা দিয়ে অন্য দেশ ট্রাই করতে পারেন। তাহলে কেন দরকার ছিল আপনি মক টেস্ট দিতেছেন, মক টেস্টটা শেষ করে আপনি বসে যান। না, সে পাকনামি করে বসে গেছে, সে 330 তুলে নিয়ে আসবে। এখন যে লোকে 300, মানে আমার কথা হচ্ছে 330ই কেন লাগবে, আপনি 315 এনে ভালোভাবে যান। সো যাই হোক, এটা তার যার যার ব্যাপার। আপনারা টাকা ঢিল করছে প্রায় কত 60,000 না সামথিং। ওয়াই দরকার কি, আপনি 60,000 টাকা দিতে পারেন, আর আমার এখানে 5,000 টাকা নিয়ে আপনাদের চিল্লাচিল্লি হয়। সো পড়তে হবে। সো আপনাদের তাই বলতেছি, আপনাদের সামনে টোফেলের ব্যাপার আসবে, আইএলসের ব্যাপার আসবে। সো এই দিকে পা দেওয়ার আগে জাস্ট দুইবার ভাববেন যে আপনার এগুলো অ্যাপ্রুভ কিনা, ইউনিভার্সিটি সে অ্যাপ্রুভ নিবে কিনা। সেকেন্ড কথা, আপনি অভিনয়টা ঠিকঠাকভাবে পারবেন কিনা। তার হয়তো বা ভুল হয়েছে, সে লিখার সময় অন্যরা তো লিখতেছে, তার কিবোর্ডে তো কোনো অ্যাক্সেস নাই। সো সে হয়তো বা লিখতে গিয়ে মিসম্যাচ হয়েছে, অন্যরা হচ্ছে হয়তো বা প্রক্টর দেখে ফেলছে যে তার সে যেটা লিখতেছে ওখানে মিলতেছে না, সেই জন্য সে ব্যান খাইছে। এই হচ্ছে কথা আর কি। ওকে, আমরা আমাদের পড়াতে যাই। আমাদের আমাদের ব্যাপার ছিল যে আমরা একদিন ভার্বাল পড়বো, একদিন কোয়ান পড়বো। সো আজকে ভার্বাল কিছু প্যাসেজ থেকে ধরে একদম অফিসিয়ালি পড়বো কিছুদিন, কারণ কোয়ান অলরেডি একটা ক্লাস করছি, নেক্সট আরও কোয়ান করবো। কিন্তু মাঝখানে আমাদের আমার ব্যস্ততা প্লাস অসুস্থতায় অনেক গ্যাপ গেল।
কিন্তু যতই গ্যাপ যাক বা যাই হোক আপনাদের পড়ার জন্য বন্ধ না হয় সেজন্য আমি অ্যাক্সেস সবাইকে দিয়েছি। এখন আপনাদের কাজ হবে আপনাদের মেইন এবং প্রধান কাজ কেএমএফ করতে থাকা, মক করতে থাকা, মানে কোশ্চেনগুলো। এর বাইরে কোনো রিসোর্স নেই, রিসোর্সের অ্যাক্সেস সব দিয়ে দিয়েছি আমি, বাট করতে হবে আপনাদের। আমার আশায় বসে থাকা বা কারো আশায় বসে থাকা বা আপনার বান্ধবী বা এখানে কেউ আপনার পড়াটা পড়লো না তাহলে হবে না। আপনি আপনার মতো করে আগাইতে থাকেন, আমরা ক্লাসের মতো করে ক্লাসে আগে থাকবো দুইটা। বাট আপনাকে কিন্তু অ্যাক্সেস অনেক পরিমাণ রিসোর্সে দিছি, যেগুলো আপনি চাইলেই বাসায় বসে বসে নিজেকে অন্যদের থেকে আগাইতে পারবেন। ওইটাই হচ্ছে আপনাদের কাজ আসলে। এখন আমরা হচ্ছে একটা বা দুটো পেসেস পড়বো আজকে, তারপর আবার পরের দিনের জন্য আমরা ম্যাথের হোমওয়ার্ক দিয়ে দিব। আর যেটা বললাম অলরেডি, যেটা বললাম যে এক্সট্রা বা দুইটা আমি হোমওয়ার্ক দিতেছি, এটা মানে আমি ক্লাসে করাচ্ছি এটা মানেই না যে আপনাদের পড়া হচ্ছে আমার একটা দুইটা। আপনাদের পড়া হোমওয়ার্ক যে দিয়েছি সেটাই রেকর্ডিং ডকে আছে, শেষ। এইভাবে পড়তে থাকবেন। কথা কি বুঝছেন? পড়াটা নিজের উপরে, আর ক্লাসের সাথে অল্প অল্প করে আগাইলে কিন্তু পারবেন না, লেট হবে আর কি। ওকে, আজকে তো ভার্বালের হচ্ছে প্রথম পার্টটাই ছিল আশা করি, রাইট? প্রথমটা ছিল না? জি ভাইয়া। ওকে, সো ভার্বালের প্রথমটা যেহেতু আছে আমরা প্রথম থেকেই পড়ি। আমরা পড়তে পড়তে যাব। ওকে, এখান থেকে আমরা পড়বো যে রেগুলার যতগুলো পারি, ক্লাসে যতগুলো হবে এইটুকুই আমাদের রিসোর্সে। আর হচ্ছে আমরা মক কোর্সের মকে আছে, আমরা হচ্ছে এসির আজকে সলিউশনগুলো দিয়ে দিব। আমিও তো ব্যস্ত ছিলাম সেই জন্য দিতে পারি না। আজকে এসির সলিউশনগুলো সব দিয়ে দিব, মানে বাকিগুলো যেগুলো করছেন। সো এসি এবং ওয়ান ব্ল্যাঙ্ক তো মক থেকে ভালো অ্যাডভান্স হইতেছে, আরসিগুলো এখান থেকে অ্যাডভান্স হইতে থাকেন। এখন যারা পড়া রিলেট বুঝেন তাহলে তারা এটা কাজে দিতে পারবেন। এসিগুলো ওইখানে রেকর্ডিং দেখে কি একটু হলেও হেল্প হইতেছে আপনি যারা পড়তেছেন? জি ভাইয়া। মানে ওইখানে মাছ ইজিয়ার ভাবে শেখানো হয়েছে না সবগুলো ধরে ধরে? হ্যাঁ, সেটা হচ্ছে মাঝে মাঝে দু একটা লজিক নিতে প্রবলেম। ওইটা হচ্ছে মক ক্লাসে কোশ্চেন করে নেবেন, কিন্তু আমার কথা হচ্ছে ওইখানে তো ইমপ্রুভ, মানে ধীরে ধীরে হচ্ছে কনফিডেন্সও বুস্ট আপ হইতেছে, রাইট? এসিতে অনেকটা হয়। জি ভাইয়া। আচ্ছা, ওইটাই হবে। বারবার ওকে, বারবার ধীরে ধীরে হবে। আর আমরা বা এখান থেকে হচ্ছে আরসি পড়ি। সবাই কিন্তু পড়েন ভাই, আপনাদের অ্যাক্সেস সবাইকে সেম জিনিস দিছি মকেও। একটু কষ্ট করে পড়েন, দেখবেন হচ্ছে বারবারে কীভাবে 150+ অটো আসে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমরা এসি পড়বো, আরসি পড়বো। সো কে পড়বেন? যে পড়বেন তার একটা ভুলবেন না, ভাইয়া মনে থাকবে। অন্য আরসি করা যায় না পড়েন নিচের থেকে, এনিথিং। আরো নিচের থেকে? এটা না, এগুলো আমরা হোমওয়ার্ক দেওয়া ছিল প্রথম 10টার মধ্যে যে কোনো একটা বলেন। কথা বুঝেন নাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমরা বুঝছি তো আর হ্যাঁ, ওই যে বাইরে যাইতে পারি হ্যাঁ না, এই যে কারণ এইটা যেটা হার্ট একটা করি। এটা হ্যাঁ হ্যাঁ ওকে করেন। ওকে, ঠিক আছে। কে পড়বেন বলেন? পড়বো? পড়েন পড়েন পড়েন। পড়তেছি। An Irish newspaper editorial encouraging women to participate in the non-importation movement launched in Ireland in 1779 appears consistent with the perception that the political use of the consumer boycott originated in North America and spread eastwards across the Atlantic to Ireland. ওকে, এখানে আমি মেন কি বুঝছি বলেন এবার। মানে এক লাইনে যদি বলতে চান সবাই শেয়ার করতে পারেন কি বুঝছেন, শেখাটা এখান থেকে শিখবেন। হ্যাঁ, পুরোটা থেকে জাস্ট এক লাইনে আমাকে বলবেন কি বুঝতে চাইছেন। পুরোটা থেকে কি বুঝতেছেন জাস্ট একটা লাইনে বলেন। কই বলেন। উইমেন কে কোনো ইম্পর্টেন্ট মুভমেন্টে মানে পার্টিসিপেট করার জন্য এনকারেজ করতেছে। এত বড় না, সুন্দর করে বুঝে এক লাইনে, এই পুরো লাইনটা পুরোটা মানে ডট টু ডট। হ্যাঁ ভাইয়া কি বলতে চাইছিলেন? যে আমি আমি যেটা বুঝছি সেটা হইতেছে কোন একটা মহিলা ইন্সপায়ার্ড হয়েছে নট ইম্পোর্ট ইম্পোর্টেশন মুভমেন্টে, মানে কোনো কিছু বাহির থেকে ইম্পোর্ট করবে না, সেটা অরিজিনেট হয়েছে নর্থ আমেরিকাতে, পরে এটা আয়ারল্যান্ডের দিকে আসছে আটলান্টিক ক্রস করে।
ওকে। ভাই এখানে তো সব জেনারিক সব উমেনকে বুঝেছে, WOMEN প্লুরাল, হুম। এটা সব নারী জাতিকে বুঝেছে। মানে এটা নর্থ আমেরিকা থেকে অরিজিনেট হয়ে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের দিকে এটা বিস্তার লাভ করছিল, এটা বোঝাচ্ছে। ওকে, সো আমরা যদি পড়তাম, আমরা কি পড়তাম বলছে এখানে, এখানে কিছু মানুষের পার্টিসিপেশনটা বলছে, মুভমেন্টটা এত সালে লঞ্চ হয়েছে, দ্যাট ইজ মেইন কথাটা কি দেখেন, মেইন কথাটা বয়কটটা অরিজিনেটেড ইন নর্থ আমেরিকা অ্যান্ড স্প্রেড আউট আদার জায়গা থেকে গেছে। তাহলে বয়কটটা শুরু হয়েছে প্রথম কোন জায়গায়? নর্থ আমেরিকা। বাকিগুলো আমার ব্রেনে আছে, আমার হচ্ছে মেইন কথা আমার হিসাবটা যেহেতু বলছে বয়কট নিয়ে একবার চেঞ্জেস আবার গেছে, সো আমি আবার কিন্তু প্রথমেই যখন আমি দেখতে চাইছিলাম তখন কিন্তু আমি মানে হাওয়াবার দেখছি, তার মানে জিনিসগুলো হচ্ছে একটা একটা চেঞ্জেস আসবে, রাইট? আসবে না হাওয়াবার থাকলে? আবার আগেই দেখবো। না না, কোর্স প্যাসেজ দেখলেই তো আমি দেখে নিব অথর আছে কিনা একের ওদিক, তাই না? তো অথর আমরা তো জাস্ট স্ক্যান করলে দেখতে পাচ্ছি এখানে একের ওদিক অথর আছে, রাইট? আচ্ছা, তাহলে বয়কটটা আমাদের মেইনলি অন্য কোন জায়গায় সমস্যা হতে পারে না, হতে পারে এখানে উমেনের পার্টিসিপেশন নিয়ে, বাট এখানে দেখা যাচ্ছে পুরো জিনিসটা মুভমেন্টটা নিয়ে কথা বলতে, তাহলে এইটা আসলে মেইন ইম্পর্টেন্ট ওয়ার্ড না। মানে আমি আমার মনে রাখার জন্য আমি কি করতে পারি, বয়কটটা শুরু হয়েছে মেইনলি আসলে আমেরিকাতে, এটা একজন বলতে চাচ্ছে, রাইট? রাইট, দেন বাকিগুলোতে ছড়ে গেছে, এটা একজন বলতে চাচ্ছে আমার এই পুরো লাইনে। এই যে যে ইস্যুটা ছিল এই ইস্যুটা মেইনলি শুরু হয়েছে অরিজিনাল হচ্ছে নর্থ আমেরিকাতে, এটা কি বুঝছি সবাই? আচ্ছা, ফার্স্ট লাইনটা হচ্ছে বয়কট নিয়ে বলছে বেসিক্যালি, পুরো জিনিসটা নিয়ে তো আলটিমেটলি বয়কটটাই আসছে, যে এই জিনিসটা যেটা আসে বয়কটটা শুরু হয়েছিল প্রথমে আসলে আমেরিকাতে, দেন এটা মানে আমি আমার মতো করে যে মুভমেন্টটাই যাই আসুক না কেন, আমার তো মুভমেন্ট একটা, প্রথম লাইনে তো শুধু মুভমেন্ট নিয়ে কথা বলছে, সো আমার ব্রেইনে মুভমেন্ট আছে, এই মুভমেন্ট আসলে শুরুটা হয়েছিল কোথায়? আমেরিকাতে, এটা আমি লিখলাম, বুঝছি? আচ্ছা বুঝছি। আচ্ছা পড়েন। This is a view that most historians have concurred with. পড়েন এটা পড়েন। For example, T argued that the consumer boycott was a brilliantly original American invention. ওকে, তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে আগেরটাকে কি বলতেছে, আগেরকে সাপোর্ট করতেছে না? জি, কারণ হচ্ছে আগেরকে সাপোর্ট করে তো সে বলতেছে এক্সপ্যান্ড, তার হচ্ছে ভিউ পয়েন্ট এক্সপ্যান্ড করে, এই হিস্টোরিয়ানরা এগ্রি করছে। ফর এক্সাম্পল সে বলতেছে এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান ইনভেনশন, রাইট? বুঝছি? তাহলে সেও কি করতেছে, ফার্স্ট পয়েন্ট কি করতেছে, জাস্ট সাপোর্ট করতেছে, রাইট? জি, জিনিসটা বুঝেন, আমরা প্যাসেজগুলোকে সহজ এইভাবে করতে হবে। প্রথম লাইনে বলছে বয়কট করছে আমেরিকা, দেখেন এই যে আমরা যে একটা এই পুরো পয়েন্টটা থেকে একটা কি ধরছি, এই কিউটাই কিন্তু মেইন পর্বতে টানতেছে। এটা কি মুভমেন্ট নিয়ে টানতেছে নাকি এই যে তার যে অরিজিনালিটি নিয়ে টানতেছে বলেন তো? অরিজিনালিটি নিয়ে। হ্যাঁ, তো অলরেডি আমি বুঝে গেছি প্যাসেজের ধাপটা কোন দিকে যাইতেছে, এই বুঝছি সবাই? জি। ওকে, এই লাইনটা পড়ে। B did acknowledge that a few isolated boycotts may have taken place in other countries. ওকে, এখানে সে জাস্ট হচ্ছে সে কিন্তু বলতেছে যে সে বি একজন, সে বলতে চাচ্ছে যে কিছু বয়কট অরিজিনালিটি মানে শুরু হয়েছে কোথায়, অন্য জায়গায়, রাইট? কিছু কিছু বয়কট আছে যারা হয়তো বা অরিজিনালিটি শুরু হয়েছে অন্য কান্ট্রিতে, মানে সে কিন্তু আগেরটাকে সাপোর্টই, বাট সে বলতেছে সাম, তাই না, টেক প্লেস, মানে ফিউ আইসোলেটেড, কিছু কিছু আইসোলেটেড বয়কট আছে, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র বয়কট আছে অন্য অন্য জায়গা থেকে মেইনলি শুরু হয়েছে, সে একটা পয়েন্ট অফ ভিউ দ্বারা করাইছে। যেহেতু এটাকে কালো আছে, এটা দিয়ে কি পাবো আমরা? কোশ্চেন পাবো। আচ্ছা, তাহলে আমি এখানে দেখছি এরা তিনটা লাইনে প্রথম লাইনকে সাপোর্ট করছে, আর এ হচ্ছে নিজের একটা পয়েন্ট অফ ভিউ দিয়েছে, সেটা কি বলছে কিছু কিছু জায়গায় আইসোলেটেড কি আছে বয়কটগুলো, তারা নিয়ে অরিজিনালি আমেরিকাটা অন্য জায়গায়। এখন হাওয়াভার যেহেতু বলছে, তার মানে আমি বুঝে যাবো যে এই পুরো জিনিসের যে এখানে বলছে অরিজিনালি বয়কট আমেরিকাতে আছে, আমরা কি আমেরিকা পাবো পরের লাইনে? পাবো না। তাহলে আমরা এটাই খুঁজবো, আমরা পরের লাইনে যে পাচ্ছি না সেটা কি, পরের। However, M argues that from the last 17th century, Irish political discourse advocated for the non-consumption of imported goods and support for home manufactures by women in ways that were strikingly similar to those used later in North America. তাহলে নর্থ আমেরিকাতে যে বয়কটটা লাস্টে হয়েছিল এটা আগে কোথায় হয়ে গেছিল? আইরিশে। আইরিশে। তাহলে আলটিমেটলি কি এরা কি প্রথম নাকি আইরিশ ছিল প্রথম?
আইরিশ কথা। প্রথম। প্যাসেজ কি বলতে চাইছে বুঝছেন আবার? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? এখন বলেন তো প্যাসেজ যদি প্রাইমারি পারপাস বলে, প্রাইমারি পারপাস কি সাপোর্ট করছে না কি একজন একজন উল্টা উল্টি করছে, কোনটা? কন্ট্রারি। প্রাইমারি পারপাস মানে পুরো প্যাসেজ প্রাইমারি হচ্ছে পারপাস থেকে পুরো প্যাসেজের মেইন ভাইবটা, পুরো প্যাসেজের মেইন ভাইব কি আগে যা ছিল তার উল্টাইছে না? তাহলে আনসার প্রাইমারি পারপাস তো নেগেটিভ একটা কিছু, রাইট? সেটাই তো, সাপোর্ট তো আর করে নাই, উল্টাইছে তো, সেটা কি বুঝতেছি? আচ্ছা, তাহলে যদি থাকে আমরা আমাদের প্রথম আইডি সাপোর্ট প্রাইমারি পারপাস যেহেতু কোশ্চেন আছে, আমাদের প্রাইমারি পারপাস কোশ্চেনটা আমাদের মেইন কি যখন মনে রাখবেন যদি বাট হাউএভার ইয়ের থাকে তখন আমাদের প্রাইমারি পারপাস হয় নেগেটিভ কিছু, একজন আরেকজনকে অপোজ করছে, একজন আরেকজনকে বিরোধিতা করছে, কম্পিটিশন করছে, এই টাইপের কিছু কথা বুঝছি। সাপোর্ট টাপোর্ট করে নাই। এখন আমরা অপশনে যাই, দিস প্যাসেজ প্রাইমারিলি কনসার্ন উইথ, পড়েন আনসার দেন সবাই। ভাই ডি হবে না? বলতে থাকেন, আমি দি হবে কি হবে না এটা পরে আমরা ব্যাখ্যা করব, সবাই বলতে থাকেন। সবাই বলেন, জাস্ট একটা নেগেটিভ ভাইবই তো খুঁজবেন, রাইট? ডি। জি ভাইয়া। হুম, জি মনে হচ্ছে। ওকে। আচ্ছা, আর কেউ ট্রাই তো করেন একটু। বাকিরা যারা আছে না, আমি আশা করি সবাইকে তো বুঝাইতে পারছি প্যাসেজটা, রাইট? সহজভাবে একটু এইটুকু রেসপন্স দেন তো, বুঝছেন তো কিভাবে সলভ করতে হয়? যে কেউ একজন বলেন। আচ্ছা, বুঝলে সবাই একটু জাস্ট হচ্ছে নিজের মতামত আনসারটা দেন, না তো নিজেকে এখন ফোর্স না করলে পরীক্ষা হলে কিভাবে ফোর্স করবেন? প্রথমত ঠিক আছে, যারা 3 জন দিয়েছেন 14 জনের মধ্যে 3 জন পাইছে, থ্যাংক ইউ। এবার আসি দেখেন, আমার দরকার ছিল একজন একজনকে অপোজ করছে নেগেটিভ কিছু, আমি অপশনে জাস্ট নেগেটিভ খুঁজো, রিজলভ এ ডিসপিউট মানে সমাধান করছিল, সমাধান হয়েছিল কিছু না ভাইয়া। পজিটিভ কথা বলছে, বা অ্যাডভোকেটিং মানে হচ্ছে সাপোর্ট করা, সাপোর্ট তো করে নাই। ট্রেসিং ইভালুয়েশন অফ এ প্র্যাকটিস, প্র্যাকটিস ইভালুয়েশন করছে, এরকম কোনো কথাই বলে নাই। ক্রোনোলজিক্যাল সিরিজ, একটা ধাপের পর একটা ধাপ করছে, এরকম হয় নাই। কম্পিটিং ভিউজ, একজন একজনের সাথে কম্পিটিং ভিউজ মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ভিউ এখানে ইস্যু আছে। সো এই জিনিসটাই তো এখানে আছে। সো আলটিমেটলি দেখেন পুরো জিনিসের জাস্ট আমি নেগেটিভ ভাইবটা আনছি। হুম, নেগেটিভ ভাইয়া এটাকে হাউএভার দিয়ে মানে দুইটা প্যাসেজ হচ্ছে একটা আরেকটা কন্ট্রাস্ট, দুইটা প্যাসেজ এইভাবে না, আসলে আবার জিনিসটা। হচ্ছে একটা প্যাসেজের মধ্যে অথর 2 জন, মানে এখানে নিউজ পেপারের ইয়েগুলা যারা হচ্ছে অডিটর তারা এখানে বলছে, এখানে এসে আরেকজন এই অথরটা কে
বলেন তো এখানে যদি নিউজ পেপার এডিটোরিয়ালরা যদি এটা এখানে যদি একজন অথর বলে এই অথরটা আসলে তাহলে কে? মেইন অথর আমার যে লিখতেছে। হাওয়ার ইয়ে দিয়ে আসলে বিশেষ করে সবসময় মেইন অথর কথা বলতে থাকে। অনেক সময় মেইন অথর প্রথমে কথা বলতে পারে, তখন হাওয়ার ইয়ে দিয়ে বলে দেয় হিস্টোরিয়ানরা এটা বলছে, তার মানে মেইন অথরকে তারা অপোজ করছে। বাট সবসময় দেখা যায় আগে একজন উদাহরণ দেয়, দিয়ে লাস্টে হাওয়ার দিয়ে যে ডিসিশনটা দেয়, এই ডিসিশনটা ধরেন আপনি লিখতেছেন প্যাসেজটা, আপনি দিয়েছেন, আগেরগুলো কোনো একটা নিউজ পেপার থেকে বা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, শেষে এসে হাওয়ার ইয়ে দিয়ে বলে দিয়েছে আগে যা নিয়েছে এগুলো সব ভুয়া, আমি সত্য। কথা বুঝছেন? বুঝতে পারছি। এই জিনিসটাই হয় হাওয়ার ইয়ে। এই জন্য আমরা প্যাসেজ দেখে আগে একটা ডিসিশন নিয়ে নিই আমি প্যাসেজে কোন দিকে যাইতেছে। সো হাওয়ার ইয়ে থাকলে আমাদের আনসারগুলো, যদি আমার টেকনিকে যান, আনসারগুলো সহজ হয়ে যায়। এই প্রাইমারি পারপাস পুরো প্যাসেজটা না বুঝলেও হাওয়ার ইয়েটা দেখে আমি অপশনে কি খুঁজবো? সব সময় নেগেটিভ খুঁজবো, কম্পিটিং, তারপর অপোজ করা, তারপর হচ্ছে একজন একজনকে বাধা দেওয়া, মানে নেগেটিভ কিছু খুঁজবো। সো অপশনে ম্যাক্সিমাম টাইমে একের অধিক যদি দুই একটা নেগেটিভ থাকে তখন আপনি প্যাসেজের ভাইব বোঝার চেষ্টা করবেন, কিন্তু এই অপশনে কোনো একটাও নেগেটিভ না, একটা শুধু নেগেটিভ, বাকি সব পজিটিভ। সো আনসার ওইটাই হবে যদি আপনি প্যাসেজ নাও বোঝেন। বুঝছেন এবার? বুঝতে পারছি। জি। সেকেন্ড কথা পরে দেখেন, হাওয়ার ইট কিন্তু অপোজ করছে এইখান থেকে, রাইট? এটার সাথে অপরটা, এটা কি এটার সাথে কোনো উল্টা সম্পর্ক? না ভাইয়া, উল্টা থাকলে এখানে হাওয়ার থাকতো, রাইট? তো এইটা জাস্ট হচ্ছে একজন হচ্ছে এইটার সেম সম্পর্ক, জাস্ট হচ্ছে আগের লাইনটাকে একটু মডিফাই করে দিয়েছে যে হ্যাঁ সব জায়গায় আমেরিকা, বাট কিছু কিছু জায়গায় কি আছে আদার কান্ট্রিতে। বাট সে কিন্তু সাপোর্ট করছে কোথায়? কাকেই? আমেরিকাকে সাপোর্ট করছে, রাইট? ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে দেখেন এই ব্রিন, টিএইচ ব্রিন আর্গিউড, হ্যাঁ এখানে একটা আর্গিউড লেখা আছে। আবার এখানে এই কোশ্চেনটা কি বুঝছেন? এই জায়গাটা বুঝছেন আপনি? হ্যাঁ মানে আর্গিউ করছে, ঠিক আছে, মানে এই লাইনটা ফর এক্সাম্পল সে এইটা বলছে, সে আর্গিউ করছে ইনভেনশনটাকে, তখন সে এটা সলভ করছে এই জিনিসটা দিয়ে, সে বলছে, সেই লাইনটা দিয়ে তাকে বলছে কি যে ব্রিড ডিড অ্যাকনোলেজ দ্যাট, সে বলছে যে ফি হয়েছিল এটা, এই যে বলছিল যে ব্রিলিয়ানি অরিজিনালটা আমেরিকা যে করছিল, সেইখানে সে বলতেছে অরিজিনালি করছিল আমেরিকাই করছিল, বাট কিছু জায়গায় আসছিল আদার কান্ট্রিতে করছিল। কথা বুঝছেন? হ্যাঁ মানে বোথ, মানে দুই সাইডেই কথাটা রাখছে, দুই সাইডে কথা রাখছে, বাট সে আসলে মেইনলি মোস্ট অফ দ্য রাখছে কোথায়? এখানে ফিউ রাখছে, আইসোলেটেড বয়কটগুলো রাখছে আদার কান্ট্রি। মোস্ট অফ দ্য তাহলে আইসোলেটেড বয়কট কোথায় হয়েছে অরিজিনালি? নর্থ আমেরিকাতে। এইটা তো এই ভাইবটা বুঝতে হবে, এটাই প্যাসেজের কঠিনতা, এটাই আপনাকে বুঝতে বলতেছে। বুঝছেন? জি মানে হ্যাঁ মানে গ্রিন মূলত বলছে যে নর্থ আমেরিকাতেই হইছে, কিন্তু আপনার এই ম্যারি ও ডড ও বলছে যে না আসলে এটা ইয়েতে হইছে, আইল্যান্ডে। এটা হচ্ছে আয়ারল্যান্ডে হইছে। এই লাইনটা যেটা, এটা মেইন অথর বলতেছে যে এ বলছিল এখানে হইছে, আইরিশে হইছে, মানে এটা এইখানে যে কথাগুলো পুরোটাই বলতেছিল আমেরিকারে সাপোর্ট করে, আর এখানে এসে বলছে না আমেরিকাতে বর্তমানে যেটা হয়েছে ভাই এটা আইরিশে অনেক আগে হয়ে গেছে। বুঝছেন? তাহলে ভাই এখানে আলটিমেটলি তিনটা অথর হইলো না, মানে যে মানে অথরের পয়েন্ট অফ ভিউ দেখাইছে এখানে। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ মানে টোটালি দুইটা অথর, দুইজন পয়েন্ট অফ, এইখানে জাস্ট একজন অথর এই কথাগুলো বলছে যাকে সাপোর্ট দিয়ে দিয়ে কথা বলতেছে, বাট হাওয়ার পরে তার বিরুদ্ধে এসে জাস্ট হচ্ছে প্রমাণ দিয়ে আরেকজন কথা বলতে, একজন মানে অথর এখানে দুইজন মাত্র। কথা বুঝছেন? জি জি। উদাহরণ টানা মানে কিন্তু সে অথর না। কথা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এত অথর 10টা অথর লাগা দরকার নাই, পেপার প্যাসেজ বুঝছেন, আনসার করতে পারছেন। সেকেন্ড কথা আবার আসছে এই প্যাসেজটা আসলে কি বুঝাইতে চাইছে। আমরা সরাসরি বুঝতেছি এই প্যাসেজ সরাসরি কিন্তু আর্গিউ করে নাই, করছে? করে নাই। এই প্যাসেজ আগের লাইন কি করছে? সাপোর্ট করে, সে তার নিজের একটা প্রেসিডিং ভিউ দিছে, রাইট? নিজের একটা ভিউ দিছে। আচ্ছা যাই হোক এইটা, এবং পরের লাইনের সাথে আবার আর্গিউ মানে উল্টা সম্পর্ক নিচের লাইনের সাথে। তো আমরা আমাদের মোটামুটি ভিউ একটা বুঝছি কি হইতে পারে। এবার একটা সবাই আনসার করেন। এ
ভাইয়া এ এ হবে। আর কেউ? আচ্ছা, যারা এ দিয়েছেন সবাই সত্য। দেখেন এখানে কি বলছে, জাস্ট প্রিসিডিং মানে আগের সেন্টেন্সটাকে সে হচ্ছে কোয়ালিফাই করছে, মেড একটা পয়েন্ট দিয়ে। সেম জিনিস এখানে করছে, আগে যে সেন্টেন্সটাকে সেটাকে সার নিজের পয়েন্ট অফ ভিউ দিছে সেটাই করছে। আর এটা যেটা বলছে প্রোভাইড এভিডেন্স অফ সাপোর্ট অফ পারসেপশন সাইট ইন ওপেনিং সেন্টেন্স, ওপেনিং সেন্টেন্সকে সাপোর্ট করে সে হচ্ছে আবার কি বলছেন যে এভিডেন্স, কোন একটা এভিডেন্স সাপোর্ট করে, সে কি এভিডেন্স দিছে? না ভাইয়া এলে না। কোন এভিডেন্স পাইছে? তাতে এভিডেন্স তো হয় নাই। এখানে তার পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ কিন্তু এভিডেন্স না। সো এখানে কোনো এভিডেন্স নেই, তো এখানে আপনি এভিডেন্স নিয়ে আসেন। মানে জাস্ট পয়েন্ট অফ ভিউ শেয়ার করছে। হ্যাঁ, পয়েন্ট অফ নতুন একটা পয়েন্ট ইউজ করছে, কোয়ালিফাই করছে আগেরটাকে, রাইট? আচ্ছা, আচ্ছা, সো জি গেল জি বুঝতে এই পারছি। হচ্ছে আমাদের। এখন তাহলে আরেকটা পড়েন, কোনটা পড়বেন? কতটুকু পর্যন্ত ভাই ছিল? 29 নাম্বারটা একটু দেখেন। কোনটা? 29 না না, ওইটা পরে, ওগুলা তো প্যাসেজ ভাই একটা হার্ড করি, করে 11 হার্ড না, সিরিয়ালি বলেন উপরে হালকা উপরে না। হ্যাঁ, এটা করেন, এই যে সমস্যা এটা নাই। এটা আমি কি বললাম যে যত 10টা পড়া দিছি 10টার মধ্যেই থাকবো, কথা বুঝছি। পরে 29-এ যাবো, হয়তো বা নেক্সট বারবার ক্লাসে 29 পড়বে না? পড়বে মেবি। ওকে, যেভাবে দিছি জাস্ট হোমওয়ার্কটা ঠিকঠাক রাখার জন্য আর কি, সবার জন্য। ওকে, এটা কে পড়বেন? আচ্ছা আমি পড়তেছি। পড়ুন। Before feminist literary criticism emerged in the 1970s, the 19th century US writer F.F. was regarded by most critics, when considered at all, as a prototype of witty sentimentalism, a pious, insipid icon of conventional American culture. ওকে, কি বুঝছেন? সবাই যার যার মতামত দেন। আমি কিছু বুঝি নাই। এই জন্যই তো সবাইকে বলতেছি, বুঝতে তো হবে। ভাই আমার এখানে একটা খটকা লাগতেছে। পায়াস মানে আমি জানি যে ভালো, মানে পায়াস পায়াস মানে ধার্মিকতা, হ্যাঁ। ধার্মিক, হ্যাঁ। আবার ইনসিপিড মানে হইতেছে ডাল, বোরিং। হুম, না মানে ভীতু হইতে পারে। ইনসিপিড, বোরিং বাদ দেন, যাই হোক, মানে ধরেন এটা সেন্টিমেন্টাল, উইপি সেন্টিমেন্টাল একটা ফটোটাইপ, বা যেখানে বলতে পারেন ধার্মিক বিহেভিয়ার, যেখানে হচ্ছে ধরেন হচ্ছে এরকম বলতে পারেন যে সে সেন্টিমেন্ট নিয়ে থাকে আর কি, টিপিক্যালি কাজ করে, ট্রেডিশনাল ক্যারেক্টার বলতে পারেন, রাইট? এটা অনেকটা নেগেটিভ না? উইপি সেন্টিমেন্টাল অনেকটা আপনি নেগেটিভ। প্যাসেজ বলবে সে পজিটিভ না নেগেটিভ, প্যাসেজের পরেই বুঝতে পারবেন সে আসলে কি বলতে চাচ্ছে। আপনি এই লাইনে কি বুঝতেছেন সেটা আগে বুঝতে হবে। শর্ট লাইনে কে বলতে পারবে? ফেনি ফার্ন উনি হলো সেন্টিমেন্টাল ছিল। ক্রিটিসিজম হওয়া 1970s এর আগ পর্যন্ত আর কি এই হ্যাঁ, মানে ইউএসএ তে ফেনি ফার্ন কে ধরা হতো যে উনি সবচাইতে মডেল আদর্শ আর কি, এবং ওনার জানরাটা ছিল সেন্টিমেন্টালিজম, মানে একটু সেন্টিমেন্টাল, একটু ইমোশনাল টাইপের ঠিক আছে, লিটারেচার। কাছাকাছি গেল মোটামুটি। দেখেন, বিফোর ফেমিনিস্ট লিটারি এমার্জ হওয়ার আগে, 1970-এর আগে, তার মানে 1970-এর আগে, এটা হচ্ছে বিফোর। তখন হচ্ছে এই যে আমরা যদি সরাসরি বলি তাহলে হচ্ছে কে, মিস্টার ফার্ন, সে হচ্ছে মেইনলি কাজ করতো কি নিয়ে? সেন্টিমেন্টালিজম নিয়ে, রাইট? কি বুঝছি? জি ফ্যান ধরেন হচ্ছে ওয়ার্কস বা কাজ করতো সেন্টিমেন্টালিজম নিয়ে। ওয়েট, কি লিখে এখন বাজে কইটা? ওকে, আচ্ছা এই লাইনটা সবাই বুঝছি?
জাস্ট আমার বোঝার জন্য যে পুরো জিনিসটাতে আমি ভাঙলাম যে ফেরান আসলে মেইনলি 1970-এর আগে তার যে বিহেভটা বা তার যে কাজগুলো ছিল রিগার্ডেড তার ফটোটাইপটা ছিল সেন্টিমেন্টালিজম মতো, মানে ধার্মিকতা নিয়ে, বা হচ্ছে তার কালচারটা বলতে পারেন ট্রেডিশনাল, মানে ধার্মিক, আগের পুরানো মানে চিন্তা ভাবনা আর কি। এটা কি বুঝছেন? কনভেনশনাল আমেরিকান কালচার মানে গতানুগতিক বা ট্রেডিশনাল কালচার যেটা, সে এইভাবে কাজ করতো, এটা কি বুঝছি? জি। ওকে, যদি বুঝে থাকেন তাহলে এইটুকু পড়েন। Feminist reclamations of F, by contrast, emphasize her non-sentimental qualities, particularly her sharply humorous social criticism. ভাইবা চিন্তা বলেন কি বুঝছেন, বুঝার ট্রাই করেন। অনেকে হয়তো বা বুঝেন না শাখাটা, এই জন্যই তো জিআরই। সো ট্রাই করেন, কি বুঝতে যাচ্ছেন আমাকে একটু বলেন। মানে ভাই এই লাইনটা দ্বারা ওনার প্রিভিয়াস যেই সেন্টিমেন্টালটার চেয়ে একটু ভিন্ন ধর্মী একটা কন্ট্রাস্টিং একটা ক্যারেক্টারিস্টিক্স শো করাচ্ছে, যে এটা মানে নট নেসেসারিলি সবসময় সেন্টিমেন্টাল না। ওনার যে উদ্ধারকৃত যেগুলো রিক্লেম যেগুলা, ওখানে দেখা যাচ্ছে যে উনি ওই ধার্মিকের বাইরে গিয়েও বেশ হিউমারাস ক্রিটিসিজম টাইপেরও লিটারেচার ইয়ে করতেন, এটা বোঝাচ্ছে। ওকে, গুড। আচ্ছা, ব্যাখ্যা ঠিক আছে। এখন আমরা কি বলতে পারি, দেখেন, ফেমিনিস্ট রিক্লেমেশন অফ ফার্ন, ফেমিনিস্টগুলো নিজেদের একটা দিতেছে, কি বলে এটাকে, মতামত, রাইট? একটা নিজেদের পয়েন্ট অফ ভিউ তুলে ধরতেছে। সেটা কি কন্ট্রাস্ট কিসের সাথে? এমফাসাইজ আর নন সেন্টিমেন্টাল কোয়ালিটিস। সেখানে এই যে এখানে বলতেছিলাম যে ফার্নের যেটা আগে ছিল সব সেন্টিমেন্টাল, ফেমিনিস্টরা বলতেছে তার কিছু নন সেন্টিমেন্টাল হিসেবে আমরা পাইছি, যেমন হিউমারাস বা সোশ্যাল ক্রিটিক্স। কথা কি বুঝছি? তাহলে সে উল্টায় বললো যে সেখানে সে বলতেছে বিফোর 1970-এর আগে তারা, সে হচ্ছে মেইনলি ট্রেডিশনাল বিহেভিয়ার বাট হচ্ছে ক্যারেক্টারিস্টিক থাকতো, বাট ফেমিনিস্টরা এসে বলছেন না, তার ওইটার পাশাপাশি আমি নন সেন্টিমেন্টাল কোয়ালিটিস পাইছি, যেখানে তার যেমন ধরতে পারেন হচ্ছে ক্রিটিসিজম বা হিউমারাস, মানে এইগুলা ছিল আর কি, মানে ওই নর্মাল থেকে বাইরে কিছু ছিল। কথা বুঝছি? আগের ভিডিওতে কন্ট্রাস্ট করলো, তাই না? হুম, না না, কন্ট্রাস্ট না, অ্যানাদার ক্যারেক্টারিস্টিক এটা, বুঝছেন? মানে এটা আরেকটা আগেরটার অপোজিট না, অপোজিট বলতে আগেরটা আছে সাথে, সে সব সময় যে ওইটা এটা না, তার অপোজিট আরো কিছু পাইছি, বুঝছেন? নন সেন্টিমেন্টাল কিছু নন কোয়ালিটিস সেন্টিমেন্টাল কোয়ালিটিসও পাইছি। তার দ্যাট মিন্স এটা না কিন্তু সে আগেরটা কিছুই নাই, বুঝছেন? পড়লি শুধু ওইটা না, এটাও আছে। হ্যাঁ, সো ওইটা আছে, এটা আরো কোয়ালিটি পাইছি। যেমন হচ্ছে সে সে ভালো, ধরেন আমি বন্ড যদি চিন্তা করি, সে খুব বন্ড সেজে থাকে, ভালো ভালো দেখা গেছে যে সে ধরেন তলে তলে আরেকটু খারাপ, এগুলো পাইছি। তার মানে এই না যে সে সবসময় পুরোটাই খারাপ, এরকম আর কি। এই পুরোটার বিপক্ষে যাইতে গেলে হ্যাঁ কন্ট্রাস্ট ভিউ আছে, ঠিক আছে, কিন্তু আমি সরাসরি ভিউতে যখন একজন একজনকে বলবো, তখন আমাকে আসলে ওই কন্ট্রাস্ট ওয়ার্ড থাকতে হবে। কথা কি বুঝছেন? অথবা কনফ্লিক্ট করা, বাটহাওয়ারিও থাকবে, কনফ্লিক্ট থাকবে, কন্ট্রাস্ট ভিউ আছে, যে দুইটাতে ভিউতে কন্ট্রাস্ট আছে, এটা আমি বুঝতেছি। বাট ওই যে আমার ফুল অথরে বা মেইন অথরশিপে আমি যখন ভিউটা চেঞ্জ করতে যাবো, যে ধরেন প্রাইমারি পারপাসে, তখন আমাকে আসলে পয়েন্ট অফ দিতে হবে বাটহাওয়ারি, এটাই। কথা বুঝছেন? আচ্ছা, এবার আসি, এইটুকু আমরা বুঝছি যে একটা, আমরা একদম ক্লিয়ার কাট করি। প্রথমে বলছে 1970-এর আগে ফার্ন আসলে সেন্টিমেন্টাল বা ট্রেডিশনাল আমেরিকান কালচার নিয়ে কাজ করতো। ফেমিনিস্টরা তাদের একটা পয়েন্ট অফ ভিউ দিছে, যেখানে বোঝা যাচ্ছে যে সে আসলে নন সেন্টিমেন্টাল কিছু কোয়ালিটিও আছে, যেমন লাইক এস ক্রিটিসিজম বা এই টাইপের কিছু। এখন এখানে পড়েন, পড়েন। Most feminist scholars find it difficult to reconcile if Sardanic's social critiques with her effusive celebrations of many conventional values. ওকে, সবাই পড়ে পরে বুঝে ট্রাই করেন। এটা মানে কি অনেকটা এরকম না যে
যারা এর ক্রিটিক ছিল ফার্নের, হ্যাঁ, তারা এটা আসলে বুঝতে পারতো না যে ও মানে ও যে নর্মাল কনভেনশনাল ভ্যালুস গুলো আছে ওগুলা যে মক করতো, মানে এই সোশ্যাল ক্রিটিক গুলো এগুলা সহসাৎ বুঝতে পারতো না। ওকে, সো আর অন্য কেউ? এটা হচ্ছে হ্যাঁ, এটা আপনার কথাই ঠিক আছে। মানে ফেমিনিস্টরা যারা, তারা আসলে যারা হচ্ছে এই যে তারা হচ্ছে ডিফিকাল্ট টু রিকনসাইল, মানে তারা আসলে পাজেল হয়ে যেত, আসলে ধরতেই পারতো না যে ওই আসলে তার যে দুইটা সাইড আছে, দুইটা সাইডে হওয়ার কারণে সে কোন সাইডে কখন কি করতেছে এটা আসলে ধরতে পারতো না। তারা মোস্ট অফ দ্য স্কলার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট রিকনসাইল, মানে তারা এই যে তার যে দুইটা ভিউ, একটা ক্রিটিক সোশ্যাল ক্রিটিক ভিউ আর একটা হচ্ছে ধরেন কনভেনশনাল ভিউজ, এই দুইটা যে সে কখন কি করতো, কোনটা শো করতো সেটা আসলে ধরতে পারতো না আর কি। মানে তার দুইটাই আছে, এই লাইনে দিব এখানে একটা বুঝছি এখানে একটা বুঝছি, এই দুইটা যেহেতু আছে এই জন্য ফেমিনিস্টরা আসলে নিজেদের মধ্যে পাজেল হয়ে যেত, বা নিজেরা হচ্ছে কি বলতে পারে ট্রাবল ফেস করতো যে আসলে সে কোন সাইডটা ভিউ করতেছে। কথা কি বুঝছেন? মানে দুইটাকে মিলাই ফেলতো এরকম কিছু? হ্যাঁ, গুলাই ফেলতো। মানে এই যে দুইটা সাইড টাইডে আছে, কেউ ভাবতে হচ্ছে সেন্টিমেন্টালিজম আর কেউ ভাবতে হচ্ছে কি সোশ্যাল ক্রিটিক। এই যে এটা করতে যে আসলে তারা মানে ট্রাবল হইলো না ফেমিনিস্টরা, যে কোন সাইডটা আসলে তার। সো এটা আসলে এই তিনটা লাইন এইটাই বলতে চাইছে। তাহলে প্রথম লাইনে বলছে সেন্টিমেন্টালিজম নিয়ে আছে, সেকেন্ড লাইনে বলছে যে নন সেন্টিমেন্টাল ভিউ আছে, লাস্টে এসে বলছে এই ফেমিনিস্টরাই ধরেন পাজেল হয়ে যেত সে আসলে কোনটা আসলে সে ভিউ দেখায়। কথা বুঝছেন? সহজ কথায় বললে এগুলো আর কি, বাট কথা লিখতে গেলে ওরা অনেক গুছায় সুন্দরভাবে লিখতে পারে, যেটা আপনার আমার মাথার উপর দিয়ে যাবে, স্বাভাবিক। এবার আসি এখানে পড়েন। Attempting to resolve this contradiction, H concludes that if employed flowery rhetoric strategically to disguise her subversive goals beneath apparent conventionality. পড়েন, বহুত হার্ড একটা ওয়ার্ড নাই, পড়েন কি বলতে যাচ্ছে বলেন। ভাই এটা মানে যারা ক্রিটিক্স তারা ফাইনালি কনক্লুশনে আসছে যে ফার্ন মানে যে রাইটারটা ছিল, ঠিক আছে, সে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতো, ফ্লাওয়ারি রেটরিক কথা বলতো, ডিসগাইজ মানে তার যে সাবভার্সিভ গোলস গুলো আছে, মানে কারণ কাউকে ছোট করা, আন্ডারমাইন করা, এই জিনিসটাকে ঢাকার জন্য। গুড, বলতে পারছেন তো। যে বাকিরা একটু পরে ট্রাই করেন। হ্যারিস কি করছে, এই যে হ্যারিস মিয়া হচ্ছে ওই যে কনফ্লিক্ট হইতো, ওই যে দুজনে তারা কনফ্লিক্ট হয়ে যেত না, তারা তো হচ্ছে ওই যে ট্রাবলস ফেস করতো না তার ভিউগুলোর জন্য, যার কারণে হ্যারিস কি করছে একটা সলিউশন দিয়েছে রিজলভ করার, এই কন্ট্রাডিকশনটা হওয়ার জন্য। সে কি বলতে যাচ্ছে এটা এবার পড়েন সুন্দর করে, বুঝেন। উপরে দুইটা ভিউ ছিল, দুইটা ভিউ নিয়ে ফেমিনিস্টরা আসলে মানে তাদের ভিউতে চেঞ্জ হয়ে যাচ্ছিল, কন্ট্রাডিকশন তৈরি দিয়েছিল। হ্যারিস আইসা সে একটা সলভ দিতেছে, রিজলভ, মানে এই কন্ট্রাডিকশনটা সলভ হওয়ার জন্য। এখন হ্যারিস কি বলতে যাচ্ছে সুন্দর করে, কোন ওয়ার্ড না জানলে অনলাইনে সার্চ দেন, তারপর বোঝার ট্রাই করেন। আপনারা না নিজে না বুঝলে কিন্তু লাভ নেই, আমি পড়াই দিলে তো লাভ নাই। একটা বন্ড বাবা হিসেবে চিন্তা করেন তাইলে হবে। প্যাসেজটা ধরেন একজন বন্ড বাবা নিয়ে বলতেছে। এটা কি এভাবে বলা যায় যে মানে সে হচ্ছে পারসুয়েসিভ কথাবার্তা বলতো, মানে যে ফ্লাওয়ারি যেটা কথাবার্তা, যে ওই কথাবার্তাটা বলতো তার ভন্ডামি ঢাকার জন্য। হ্যাঁ, এই যে বুঝে গেছেন, এইটাই ভন্ডামি করতো এই জন্য সে আছে, এই যে ট্রেডিশনাল বিহেভটা যে করতো, এই যে সেন্টিমেন্টালিজম, সেটা আসলে তার হচ্ছে ওই যে সোসাইটি একটা অভিনয় ছিল যে ডিসগিউস আড়াল করা, বুঝছেন? সবাইকে মানে বুঝছি। সেন্টিমেন্টাল না, ভান করতো, প্রেজেন্ট করতো, হ্যাঁ সেন্টিমেন্টাল না, কিন্তু সে অভিনয় করতো। কি করতো সে অভিনয় করে, সে হচ্ছে এই তার যে গোলটা সেটাকে রাখতো আর কি। সে হচ্ছে অ্যাপারেন্ট কনভেনশনালি যে ভিউটা বা গতানুগতিক হচ্ছে যেটা, সে আসলে ওইটা রাখে যেন হচ্ছে তার হচ্ছে ওই যে ধরেন নর্মালি যে হচ্ছে তার ইয়েটা সোশ্যাল ক্রিটিক যেটা, সেটা আড়াল করার জন্য। কথা কি বুঝছি? এটা হচ্ছে কথা। হ্যাঁ, এখন এটা পড়ে।
However, T proposes an alternative view of sentimentality itself, suggesting that sentimental writing could serve radical rather than only conservative ends by swaying readers emotionally, moving them to embrace social change. কি বলতে চাচ্ছে পরে টমকিন আর একটা সলিউশন দিয়েছে, সেই সলিউশনটা কি? টমকিন মানে বলতে চাইছে যে এই ফার্ন মানে যে রাইটারটা ছিল সে আপনার এই ইমোশনাল কথা বলে আপনার তাদেরকে সোশ্যাল চেঞ্জগুলোকে এমব্রেস করতে মানে প্রভোক করতে। রাইট, আমি এটা বলছি। না না এটাই ঠিক আছে। বাকিরা পড়েন, পরে বুঝে ট্রাই করেন। কি বুঝছি বাকিরা? একই কথা, জাস্ট এখানে যে একটা ভাইব দিলেন যে আড়াল করতো, সেম আর একটা সলিউশন দিয়েছে যে আসলে তার ইমোশনাল বইলা সে সুসাইড একটা একটা তার পথ আর কি, যে সে হচ্ছে ওই তার পারপাস সার্ভ করতো আর কি। কথা কি বুঝছি? দুইটা সলিউশন আর কি এখানে। তাহলে এই পুরো প্যাসেজটা আসলে কি বলতে যাচ্ছে? একটু কঠিন, পড়তে কঠিন, এই জন্য হার্ড বলা আছে, বাট জিনিসটা হচ্ছে আপনার এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। প্রথমে হচ্ছে সে আসলে দেখাইতে হচ্ছে উইপি সেন্টিমেন্টালিজম ভিউজ, পরে বলছে সে তার মধ্যে নন সেন্টিমেন্টালিজম ভিউ আছে, এই জন্য হচ্ছে এই ফেমিনিস্টরা হচ্ছে মানে হয়েছে ট্রাবল ফেস করতে যায় আসলে সে কোনটা দেখাইতেছে। তখন আসলে এই যে প্রবলেমটা যে আমি আসলে সে আসলে কোনটা দেখাইতেছে, এই জন্য সে এসে বলতেছে, হেরিস এসে বলতেছে যে সে আসলে তার এই যে সেন্টিমেন্টালিজম দিয়ে এগুলোকে আড়াল করে, ক্রিটিসিজমগুলোকে। সাথে আবার টমকিন আবার সেম কথাই বলতে চাইছে আগের কথাকে, যে সেন্টিমেন্টালিজম দিয়ে সে আসলে নিজের মানে পয়েন্ট অফ ভিউ বা ইমোশনাল কথাবার্তা বলে সে প্রভোগ করতেছে বা সোশ্যাল চেঞ্জ সে নিজের কাছে নিয়ে আসতেছে আর কি, নিজের কথা দিয়ে ঘুরে নিয়ে আসতেছে। এই পুরোটা আসলে সেম একই কথা বলে আসতেছে। পুরো প্যাসেজটা বুঝছেন? একটু কনফার্ম করেন তাহলে কোশ্চেনে যাবেন। বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝেন থাকেন, কোশ্চেন প্রথমটাতে বলছে দ্য প্যাসেজ সাজেস্ট উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট কন্ট্রাডিকশন মেনশন ইন দ্য হাইলাইটেড সেন্টেন্স। এই যে হাইলাইটেড সেন্টেন্স যে কন্ট্রাডিকশনটা আছে সেইটা, হ্যাঁ সেটা দিয়ে কী বুঝাতে চাইছে? প্রথমত আমরা যদি অপশনে না যাই, কন্ট্রাডিকশন দিয়ে বুঝছি কি, যে এইখানে যে ফান্ডে নিয়ে যারা ফেমিনিস্টরা কী করতেছে জানার চেষ্টা করতেছিল, তারাই কি আছে কি হয়েছিল, কনফিউজ হয়ে গেছিল, তাই না? এটাই তো আমার মেইন নাকি? তো ফান্ডকে নিয়ে যারা পড়তে চাইছিল তারা ডিফিকাল্ট ফেস করছে। এখন এটা পড়ে না, আনসার করেন কোনটা কোনটা হবে। এই যেহেতু উইচ অফ দ্য কনসেপ্ট একের অধিক হতে পারে। ওকে, সি এসি 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 মনে হচ্ছে। এসি ওকে, ম্যাক্সিমাম মানুষ বলছেন সঠিকটা। ওকে ওকে, দেখেন বলছেন ইট ওয়াজ নট জেনারেলি অ্যাড্রেস। আচ্ছা, আমরা তো বলছি যে ক্রিটিকরা আসছে কবে থেকে, কবে 70 আগে না পরে? 70 পরে। পরে তো আগে তো, এটা তো আমার পেছেছি, এটা তো হবেই। দেন স্মল নাম্বার অফ রাইটিং, এটা স্মল না কোনো স্পেসিফিক নাম বলে নাই, সে পুরোটা নিয়ে কথা বলছে, সো স্মল এখানে উল্লেখ করে না, অনলি। আর আমরা জানি অনলি হচ্ছে কি টাইপের ওয়ার্ড? স্পেশাল, এক্সট্রিম ওয়ার্ড। অনলি, নো, নান, এগুলো সব স্পেশাল ওয়ার্ড। এগুলো আরসির ক্ষেত্রে হবে না, ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে হইতে পারে, ভেরি করে, বাট আরসির ক্ষেত্রে কখনো স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ওয়ার্ডে আনসার হয় না। সো এটা সরাসরি প্রথমেই বাদ। সেকেন্ড কথা, সে ট্রাভেল হয়েছে, এটা তো আমরা পর লাইনেই বুঝছি। ক্লিয়ার সবাই?
বুঝছি এটা? Yeah. ওকে, দেন হচ্ছে পরেরটা পড়েন, নিজের উপর আনসার করে ট্রাই করেন। আচ্ছা, এখানে তাহলে আমরা মেবি ও আচ্ছা, এই রে আমরা তো ভুল করছি, এই হাওয়ারের হিসাবে তো ধরি নাই। আচ্ছা, হাওয়ার মানে কি? আগেরটা ছিল Contrast. পরস্পর Contradict. সম্পর্ক, তাহলে আগে এখানে বলতেছিল কি সে আড়াল করছে তার হচ্ছে খারাপ দিকটাকে এটা নিয়ে, তাহলে কি হবে? এটা কি খারাপ দিকে আড়াল করছে নাকি এখানে ভালো নিয়ে কথা বলতেছে? ভালো নিয়ে ভালো নিয়ে কথা, এটা তো আমরা ধরতে হবে, আমরা আসলে পুরো লাইন পড়ি না ঠিকভাবে। ওকে, তাহলে দেখেন হাওয়ার যদি হয় তাহলে নাহলে তো আনসার করতে পারবেন না, আমি অপশনটা দেখলাম। এখানে হচ্ছে প্রথম যে এখানে বলতেছে যে তার হচ্ছে যে সেন্টিমেন্টালিজমটা হচ্ছে তার খারাপ দিকটাকে আড়াল করার জন্য ব্যবহার করতেছে, তাহলে হাওয়ার যদি বলি তাহলে সেন্টিমেন্টালিজমকে খারাপ দিক না ভালো দিকটা বলেন? এখানে ভালো দিকটা তো বলছে যে অল্টারনেটিভ ভিউ অফ সেন্টিমেন্টালিজম ইজ সেম, তাদের নিজস্ব একটা ভিউ আছে সেন্টিমেন্টালিজমের, সেটা হচ্ছে রাইটিং সার্ভ রেডিকাল রাদার দেন অনলি কনজারভেটিভ এন্ডস অফ ইমোশনালি বাদ দিয়ে সে রেডিকাল হচ্ছে মূল মানে তার হচ্ছে বাস্তবতা নিয়ে হচ্ছে কাজ করে, সেন্টিমেন্টাল সে এইগুলো নিয়ে কথা বলতেছে, সোশ্যাল চেঞ্জ নিয়ে কথা বলতেছে। তার মানে হচ্ছে সেন্টিমেন্টালিজম সে ভালো দিকটা দেখানোর ট্রাই করতেছে কে? টমকিন। এখানে হচ্ছে হ্যারিস হচ্ছে উল্টাটা বলছে এটা, তো একজনের যে উল্টা হবে এটা তো আমরা হাওয়ার্ড থেকে জানি, রাইট? হ্যাঁ, আচ্ছা, এটা যদি বুঝে থাকে আমাদের প্যাটার্নে কি পড়ার প্যাটার্নে কি, বাট আমরা আসলে তখন হাওয়ার এটা কালো দেখে আমি এটা দেখি নাই। আচ্ছা, এবার এটা আনসার করে হুম ডি। ডি হবে। ডি। ডি। ওকে, তো সবাই পারছেন যারা আনসার করছেন, সো ব্যাপারটা ভাইয়া, এটা যে আমরা বাট হ্যাঁ কোশ্চেন আছে, বলো। সেটা হচ্ছে ই নাম্বারটা কেন হবে না? এই নাম্বারে বলছে কি দে ফেল টু রিকগনাইজ দ্য রোল অফ হ্যাঁ, সেন্টিমেন্টাল fail তো। প্লেস রিডার্স ইমোশন। এই পুরোটা পড়েন তো আবার নিজে পড়েন, আর অন্যরা একটা আনসার দেন তো কেন না অন্যটা আপনারা যা শেখার জন্য আপনি কেন দিয়েছেন এটা বলেন। না, আমি তো ডি দিছি, কিন্তু ইটা কেন এটা হবে কেন না? না, এটা ওইটা কেন আমার কেন কোশ্চেন। হবে আপনার, শুধু এটা বলেন, মানে কেন হইতে পারতো সেটা বলেন, হ্যাঁ, দেন ওইটাই। আমরা আনসার বলি, বলেন হ্যাঁ, আপনি। না, আমরা আপনার আনসার দিব, জাস্ট এটা কেন হইতে পারতো আপনার কাছে মনে হয় সেটা বলেন। আপনি এটা তো কাছাকাছি মিনিংটা আসে, তাই না? কি বলতে চাইছে এখানে বলুন তো, এই লাস্ট লাইনে কি বলতে চাইছে এখানে? এটার সাথে জাস্ট এটা মিলাবেন আবার, জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য যে আপনি এটা যাতে এই ফাঁদে না পড়েন, ইটার সাথে এই লাস্ট লাইনটা শুধু পড়েন, ঠিকভাবে মিলানোর ট্রাই করেন, কেন এটা হবে না। বাকিদের ক্ষেত্রে সেম, আপনাদের আনসার তো হয়ে গেছে ডি, থ্যাংক ইউ, বিকজ অফ সেন্টিমেন্টালটা আগে রংভাবে ব্যবহার করতো, এটাই বলছে যে এটা আসলে ভালো, কারণ টমকিনের হিসাবটা ভালো,
আগে তারা রং ভাবে দেখতো, শেষ, ডি হয়েছে। এবার ইটা কেন না, শুধু এটা সবাই আনসার দিবেন। ভাইয়া আপনাদের মধ্যে যে কেউ। এটা না হইতেছে কারণ দে ফেল টু রিকগনাইজ, ফেল করছে বুঝাইতেছে, হ্যাঁ, দ্য রোল দ্যাট সেন্টিমেন্টাল রেটরিক প্লে টু রিডার্স ইমোশন, আচ্ছা, বাট এখানে যে হ্যাঁ, এই যে এখানে টমকিন্স কিন্তু রিকগনাইজ করে ফেলছে অলরেডি। না না, এটা না, দেখেন এই ক্রিটিক্স দিয়ে টমকিন বলতেছিল যে সে হচ্ছে সেন্টিমেন্টালটাকে নেগেটিভ ওয়ার্ড হিসেবে ধরে ফেলছে, তাই সে আসলে এটা ভালো ওয়ার্ড। ওকে, দে ফেল টু রিকগনাইজ দ্য রোল অফ সেন্টিমেন্টাল রিটোরিক প্লেস টু রিডার্স ইমোশন। সেন্টিমেন্টালের রিডার্স ইমোশনটাকে ধরতে পারে না, নাকি পুরো সেন্টিমেন্টালটাকে ধরতে পারে না? কোনটা? রিডার্স ইমোশন। রিডার্স ইমোশন নিয়ে ওখানে বলছে যে স্পেসিফিক সেন্টিমেন্টালের কোন পার্টটা ধরতে পারে নাই, ফেল করছে? না, কি নিয়ে কথা হয়েছে সেখানে? ও আচ্ছা, ও পুরা সেন্টিমেন্টালটা টি আর কি হিসেবে ধরে প্রপোজ না? করছে, এখানে শুধু সেন্টিমেন্টাল রেটরিক হ্যাঁ, মানে একটা পার্ট রেটরিক বলছে, এটা এই জন্য এটা হবে কথা না। বুঝছেন? বাট হ্যাঁ, টি পুরা সেন্টিমেন্টাল ইস্যুটা নিয়েই বলছে। রাইট, ওকে। হ্যাঁ, ওই যে ভিউ অফ অল্টারনেটিভ ভিউ অফ সেন্টিমেন্টালিটি ইটসেলফ। হ্যাঁ, ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা গেল। ওকে, 10টা বেজে গেছে। তো মেইনলি হচ্ছে আমি আপনাদের বলি, আপনাদের যে যেটাতে নিজেদের হচ্ছে নর্মালি পড়বেন, এরপরে থেকে 10টার পরে আরও 10টা থাকবে নেক্সট ক্লাসে। সো আরসিও থাকবে, টিসিএস থাকবে, এসিও থাকবে। সো আপনারা নিজে পড়ার পরে যেগুলাতে যাদের যদি 10টা প্রবলেমও থাকে 10টা আলোচনা করব, বাট বাসা থেকে পড়ে আসতে হবে। ঠিক এইভাবে পড়বেন, মানে আনসার না দেখে মিলানো ট্রাই করবেন। দেন হচ্ছে আপনি একবার আনসার দেখবেন বা ভিডিও দেখবেন, না মিললে তারপরেও কনফিউশন থাকলে আমরা ক্লাসে এটা করবো বসে বসে। ঠিক আছে, বুঝতে পারছি? এখন থেকে কীভাবে যাবে, ডিসকাশন টাইপের মতো করে আমরা শেষ করব। আপুরা বাইরে বুঝছি। সো আপনাদের হোমওয়ার্কটা বাসায় করতে হবে, করে এসে যদি 10টাতে 10 জনের প্রবলেম থাকে আমরা 10টাই কথা বলবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়বো, সমস্যা নেই, কিন্তু প্রবলেম নিয়ে আসতে হবে। আর ওয়ান ব্ল্যাক এবং এসিও পড়া ছিল, নেক্সটেও পড়া বাড়বে, সেগুলো করে আসতে হবে। নেক্সট ক্লাসে কেএমএফ থাকবে, প্রথম 2 দিন 2টা সেকশন গেল না, 1 আর 2, পরে 3 এবং 4 হোমওয়ার্ক করবেন, সুন্দর করে হোমওয়ার্ক করে আসবেন, আমরা ক্লাসে করব, এইভাবেই যাবে। সো এর বাইরে যদি কেউ পড়তে চান নিজের মতো করে রিসোর্স তো আসি শেষ করবেন। ক্লিয়ার সবাই কি বুঝতে পারছি? জি ভাই।